কারণ আমি অত ফর্মাল ওয়েতে কথা বলতে মানে পছন্দ করি না। বাট আমি একটু শুরুটা করি আমার থেকে। আমি 96-এ খুলনা ইউনিভার্সিটিতে আর্কিটেকচার পড়তে গেলাম। আমার লাইফের জার্নিতে তিনজন আর্কিটেক্ট খুব সিগনিফিকেন্ট তিনটা মানে ক্যারেক্টার আমাকে গিফট করেছে অথবা আইডিয়া দিয়েছে, কিংবা তিনটা ডায়ালগও বলতে পারেন। প্রথমে ছিল আমাদের আলী নকি স্যার, এখন বোধহয় স্যার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ভিসি হিসেবে আছেন। স্ট্যানফোর্ডের ভিসি হিসেবে আছেন বোধহয়, ডিন না ভিসি, এখন ডিন। আচ্ছা, এনিওয়ে, আলী নকি স্যার আমাদেরকে একটা কথা বলেছিল বোধহয় ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে, যে একজন আর্কিটেক্ট একটা বিল্ডিং ডিজাইন করবে, এটার এক্সটেরিয়র সুন্দর হবে, কিন্তু আলোচনার কোনো ইস্যু নেই। এটা সুন্দর হবে যদি একজন আর্কিটেক্ট একটা বিল্ডিং ডিজাইন করে, বাট ইট ইজ নট নেসেসারি ওই স্পেসিফিক বিল্ডিংটা ইন্টারনাল স্পেস সুন্দর হবে। তোমরা যখনই যেটা ডিজাইন করবা, তোমরা সবার আগে ইন্টারনাল স্পেসটা এক্সট্রাঅর্ডিনারি করার চেষ্টা করবা। দেন আর্কিটেক্ট হিসেবে তোমাদেরকে একটা বিল্ডিং এর এক্সটার্নাল ভিউ সুন্দর করতেই হবে, এখানে আলোচনার কিছু নেই। এটা আমাদের একদম আর্লি এজের মানুষ পটে একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট রেখেছিল। দেন আমি যখন পাশ করলাম, আমার মামা ছিলেন বুয়েটের টিচার, যেমন মাহবুব হাসান, ফারুক ভাই পাইছেন কিনা জানি না। উনি পরবর্তীতে পিএইচডি করতে আমেরিকা চলে যান, এবং ডালাসে উনি খুব সাকসেসফুল আর্কিটেক্ট ছিল। তো ওনাকে দেখে আসলে আমাদের আর্কিটেকচারে ভর্তি হওয়া। তার পাশ করার পর মামাকে জিজ্ঞেস করলো, মামা আমি এখন কি করবো? মামা আমাকে বলেছিল, তুমি যদি কাজ করতে চাও বাংলাদেশে থাকো, আর তুমি যদি ইজি লাইফ চাও আমার এখানে চলে আসো। আমার কাছে মনে হয়েছে যে, এবং ওনার একটা ব্যাখ্যা ছিল যে আমাদের সাবকন্টিনেন্ট কান্ট্রি হলো ডেভেলপিং, এখানে প্রচুর কাজ হয়, ওয়াই নট তুমি বাংলাদেশেই থাকো। এবং আমি সত্যিকার অর্থে কি, এত চমৎকার একটা উপদেশ ছিল। মামা আমেরিকায় খুবই সফল আর্কিটেক্ট ছিল, কিন্তু ওনার মধ্যে সবসময় একটা হাহাকার আমি পরবর্তীতে দেখেছি, যে বাংলাদেশে আমরা যেরকম নিউমেরাস প্রজেক্ট করার সুযোগ পাই, সেই সুযোগটা কখনোই ওনারা পায় না। এবং একটু আগে আশিক ভাই মেয়ে যেটা বললো, অনেক বেশি ফ্রেমওয়ার্কের ভিতরে ওনাদেরকে আর্কিটেকচার প্র্যাকটিস করতে হয়। আমি একটা মানে ভারী ডায়ালগ বলছি, লাস্টে একটা হালকা অ্যানিমেশন দিয়ে আমার ডিসকাশন শেষ করে দেব। দেন আমি পাশ করার পরে খুব অল্প সময়ের জন্য জব করতে ঢুকলাম আর্কিটেক্ট নির্ঝর ভাই ফার্মে, এনামল করে নির্ঝরের ফার্মে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার ওই সময় পাশ করার পরে একটা ফার্মে একটা ভালো স্যালারির জব হলো, বাট আমি প্রচন্ড রকম লবিং করে বিশাল পরিশ্রম করে নির্ঝর ভাই ফার্মে ঢুকেছিলাম হাফ স্যালারিতে। আমার কাছে মনে হয়েছিল কান্ট্রি স্কেলের একজন আর্কিটেক্ট নির্ঝর ভাইদের মতো মানুষ কিভাবে চিন্তা করে, আমি অল্প সময়ের জন্য খুব কাছে থেকে এটা দেখতে চাই। এবং আমি যদি বলি, আজকের দিন পর্যন্ত আমার জার্নিটা বোধহয় 4 অথবা 6 মাসের ছিল, আজকের দিন পর্যন্ত আমি ঠিক ওই 6 মাস থেকে বের হতে পারিনি। এবং ঠিক নির্ঝর ভাই ফার্মে আমি যে জিনিসটা শিখে আসছি, যেটা আমাকে পরবর্তী জীবনে ভীষণ রকম সাহায্য করেছে, সেটা হচ্ছে ওনার ডিজাইন করা কোনো প্রজেক্ট আমি সেকেন্ড লেয়ারেই দেখতাম ক্লায়েন্ট প্রচন্ড রকম খুশি, এভরিবডি ক্লায়েন্ট ইজ রেডি, হ্যাঁ ঠিক আছে ওয়ার্কিং ড্রয়িং দেন, হ্যান্ড ওভার করে দেন। ওইটাকেও উনি চেঞ্জ করতে 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 10th লেয়ারে নিত। আমি এমনও দেখেছি ক্লায়েন্ট আমাদের রুমে এসে কান্নাকাটি করতো, হায় হায় কোন বিপদে পড়লাম, আমি তো এখান থেকে বেরোতে পারতেছি না। তারপরও নির্ঝর ভাই ওইটাকে চেঞ্জ করে 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 একটা মাস্টারপিস ক্রিয়েট করতো। কিন্তু প্রজেক্ট যখন হ্যান্ড ওভার করতো, যে স্যাটিসফ্যাকশনটা দেখতাম, এটা ছিল বিয়ন্ড ইমাজিনেশন। এটা পড়ে দিও, হ্যাঁ, বিয়ন্ড ইমাজিনেশন। তো ওইখান থেকে আমরা যে জিনিসটা মানে শিখেছি, আমি পার্সোনালি যে জিনিসটা শিখেছি, যে আসলে আর্কিটেক্টদের স্যাটিসফ্যাকশন লেভেল শুড বি মাচ 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 হায়ার। ইট ইজ নট রিলেটেড উইথ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন অনলি। আর্কিটেক্টের নিজস্ব একটা স্যাটিসফ্যাকশন লেভেল থাকতে হবে। উই শুড ফলো দ্যাট স্যাটিসফ্যাকশন লেভেল, উই শুড ট্রাই টু অ্যাচিভ দ্যাট স্যাটিসফ্যাকশন লেভেল। এবং আমার ক্ষুদ্র জার্নিতে আমি যেটা দেখেছি, আমরা যখন স্যাটিসফাইড হই, মোস্ট অফ দ্য কেস ক্লায়েন্টের কোনো ডিস্যাটিসফ্যাকশন থাকে না। এই তিনটা জিনিস আমার লাইফের দর্শনটাকে ভীষণভাবে আপনার ইম্প্যাক্ট ফেললো আমার একদম আর্লি এজের মনে।
দেন 2001 এ যখন আমরা 2 তে যখন আমরা ডিজাইন সোর্স করলাম ঢাকায় লালমেটে ছোট্ট একটা 2 রুমের স্পেসে, ফরচুনেটলি আমরা ইনিশিয়াল লেভেল থেকে প্রচুর কাজ করার সুযোগ পেলাম এবং ওই সময়টাতে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন করলাম কিছু, দেন হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল ডিজাইন করলাম, এর বাইরে প্রচুর অ্যাপার্টমেন্ট ইন্টেরিয়র করার সুযোগ পেলাম। আমাকে এখানে আসাদরা বলল, একটা ট্যাগ দিয়েছে ডেভেলপারের একটা শব্দ আমার আজকের প্রেজেন্টেশনের সাথে ওরা অ্যাড করে দিছে। আমি এই কারণে এই জিনিসটাকে একটু মানে শেয়ার করছি সবার সাথে। প্রচুর অ্যাপার্টমেন্ট ইন্টেরিয়র করতে যে আমি যেটা দেখলাম, যে আমরা যখন আর্কিটেক্টরা একটা কমন অ্যাপার্টমেন্ট বিল্ডিং ডিজাইন করি, ইন্ডিভিজুয়াল বায়ার যখন এই অ্যাপার্টমেন্টগুলি কিনে, তাদের প্রচুর মডিফিকেশন ডিমান্ড থাকে। কারণ হচ্ছে তারা প্রতিটা অ্যাপার্টমেন্ট আবার একটা প্রতিটা বাড়ির মতো ট্রিট করতে চায়, তার নিজস্ব কিছু আইডিয়া থাকে, নিজস্ব কিছু আপনার মানে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, ওর অনেকগুলি ডিস্যাটিসফ্যাকশন থাকে। এই আর্লি এজে আমি অনেকগুলো অ্যাপার্টমেন্ট ইন্টেরিয়র করার পরে আমার কাছে মনে হলো যে ওয়াই নট আমি এই অ্যাপার্টমেন্ট ডিজাইনটাতে নিজেকে একটু স্কিলফুল করার চেষ্টা করি। এই জিনিসটা আমার আসলে ক্যারিয়ারে সবচেয়ে বড় সাহায্য করেছে। আমি খুব কাছে থেকে আমার মানে ক্লায়েন্টদের চাহিদাটা দেখার সুযোগ পেয়েছি, তাদের ডিমান্ডটা দেখার সুযোগ পেয়েছি, এবং আমি ওইখান থেকে চিন্তা করলাম আমি আর কিছু করি না করি, স্পেশালি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ডিজাইনে আমার কিছুটা স্পেশালাইজেশন অ্যাচিভ করতে হবে। এবং আমার থ্রু আউট দ্য জার্নিতে ফ্রম 2002 থেকে আমি যদি আজকে 2025 পর্যন্ত বলি, আমাদের মোস্ট অফ দ্য ডিজাইন কিন্তু অ্যাপার্টমেন্ট প্রজেক্টস। এবং ওই অ্যাপার্টমেন্ট প্রজেক্টে আমাদের যখন আমরা ডিজাইন করি, আমরা কিন্তু এন্ড ইউজার হিসেবে অ্যাপার্টমেন্টগুলো ডিজাইন করি। এন্ড ইউজার মিনস আমি ঠিক ক্লায়েন্ট হয়ে যা যা চাইতাম, কিন্তু আমার ক্লায়েন্ট অতীতে আমার কাছে যা যা চেয়েছে, ওই সব কয়টা ধারণাকে অ্যাকোমোডেট করেই কিন্তু আমরা আমাদের অ্যাপার্টমেন্টগুলো ডিজাইন করার চেষ্টা করি। দেন আবার ওই ডিজাইন করার সময় সব সময় আমার নির্ঝর ভাইয়ের কথা মনে থাকে, আজকের দিনও মনে থাকে। আমাদের অফিসের সবচেয়ে উচ্চারিত নাম বোধহয় নির্ঝর ভাই। যখনই আমরা হাল ছেড়ে দেওয়ার ব্যাপার আসে, তখনই শুধু ওনার নামটা মনে পড়লেই চলে। আমরা আবার কিন্তু এমনও হয়েছে, এখানে রতন আছে, আমরা কোনো প্রজেক্টের কমপ্লিট ওয়ার্কিং ড্রয়িং লেভেলে চলে গেছি, এরপরে ভালো লাগে না, আমরা তো পুরো প্রজেক্টের ফোলিও ফেলে দিয়ে শূন্য থেকে শুরু করছি। সো এই একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, আমরা যারাই কাজ করি, আমাদের আর্কিটেক্টদের আলাদা একটা প্যাশন বোধহয় সবাইরই আছে, এবং আমি আশা করছি আমাদের এখানে যারা ইয়াং জেনারেশন আছে প্রত্যেকের একটা প্যাশন বলে শব্দ থাকবে। এরপরে ধীরে 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 প্রচুর ডেভেলপারে কাজ করলাম ঢাকা চিটাং মিলে। একটা পর্যায়ের পর অলমাইটিস কল অথবা অলমাইটিস হেল্প, আমি নিজে রিয়েল এস্টেট সেক্টরে আসলাম, উইকন প্রপার্টিস। এখানে এসে সবচেয়ে বড় আনন্দটা যেটা হলো, সেটা হচ্ছে যে আমরা যখন ডেভেলপারদেরকে কোনো ড্রয়িং দিতাম, ছোট ছোট কম্প্রোমাইজ হতো ডিউ টু বাজেট। দেখা যাচ্ছে যে আমাদের উইন্ডো প্যানেল ছোট করতে বলছে, অথবা কোনো ম্যাটেরিয়াল মানে ইউজের ক্ষেত্রে বাধা দিচ্ছে, কিংবা উইন্ডো সাইজ ছোট করে দিচ্ছে, অর যে কোনো রকম আর্কিটেকচার করতে গেলে অনেক রকম লিমিটেশন আমাদেরকে ইম্পোজ করার চেষ্টা করে যে কোনো ডেভেলপার। এন্ড অফ দ্যাট, দিস ইজ বিজনেস। উইকন প্রপার্টিজে এসে আমি আবার রিপিট করছি, থ্যাঙ্কস টু অলমাইটি, একজন আর্কিটেক্ট একটা রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে শতভাগ ফ্রিডম পাওয়ার যে আনন্দ, এটা আমি এই রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে এসে পেলাম। এখন আমাদের এখানে যেটা হয় যে আমরাই প্রজেক্ট ডিজাইন করছি, আমি বলছি না আমাদের সবকিছু এক্সট্রাঅর্ডিনারি, বাট আমরাই প্রজেক্ট ডিজাইন করছি, আমরা স্বপ্ন দেখছি, এবং ওইটা বাস্তবায়ন করার জন্য আমাকে বাজেট নিয়ে কোনো রকম ক্রাইসিস ফিল করতে হয় না। এখন আমাদের যেটা টার্গেট, যে হ্যাঁ আমি এই লম্বা সময় জার্নিতে যেই জায়গাগুলিতে আমার নিজের সেলফ স্যাটিসফ্যাকশন অ্যাচিভ করতে পারি নাই, ওই স্যাটিসফ্যাকশনগুলো যেন উইকনের প্রজেক্টগুলির মাধ্যমে আমরা অ্যাচিভ করতে পারি। এবং আমার কাছে যেটা মনে হয়, এই ফ্রিডমটাও একটা আর্কিটেক্টের জীবনের একটা পার্ট হইতে পারে। এর বাইরে আমরা ডেফিনেটলি নানা রকম মানে রেসিডেন্সিয়াল প্রজেক্ট কিংবা আপনার ডিফারেন্ট টাইপ অফ প্রজেক্ট নিয়ে কাজ করছি, কিন্তু এর বাইরে আমি আরেকটা জিনিস নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল। আমরা হয়তো মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমরা কোনো পোস্ট গ্রাজুয়েশনে যাই নাই, বাট আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয়েছে আর্কিটেক্ট হিসেবে আমি নিজে যে একটা জিনিস চেষ্টা করেছি, সেটা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালের এক্সট্রিম ডেপথে যাওয়ার চেষ্টা করেছি।
এটা মেইন রিজন হচ্ছে আমরা যখন কোনো প্রজেক্ট ডিজাইন করি, স্পেশালি ইন্ডিভিজুয়াল প্রজেক্টগুলি যখন ডিজাইন করি, আমাদের ম্যাটেরিয়াল সিলেকশন এবং ম্যাটেরিয়ালের প্রাইসিং এর কারণে আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। ওই ম্যাটেরিয়ালগুলো সোর্সিং এন্ড আদার জিনিস সম্পর্কে যখন ইনডেপথ নলেজ একজন আর্কিটেক্ট অ্যাভেল করতে পারবে, তখন ক্লায়েন্টকে ভ্যারিয়েবল টাইপ অফ অপশন দেওয়ার সুযোগ আছে। এটা কিন্তু একজন আর্কিটেক্ট হিসেবে একটা ক্লায়েন্টকে এক্সট্রিম লেভেলের কোঅপারেশন হিসেবে কাজ করতে পারে। এবং আমাদের এই জার্নিতে কিন্তু ওই ম্যাটেরিয়াল নিয়ে অ্যানালাইসিস, ইনডেপথ ম্যাটেরিয়ালের সোর্স নিয়ে কাজ করা, প্লাস ম্যাটেরিয়াল প্রাইসিংটাকে রিজনেবল লেভেলে নামিয়ে নিয়ে আসা, এই জিনিসটা আমাদের জার্নিকে অনেক বেশি হেল্প করেছে এবং আমাদের উইকন প্রপার্টিজকে আপকামিং ডেজে হয়তো হেল্প করবে। তো আমি আজকে আইবির এই প্ল্যাটফর্মে আমাকে বলার জন্য যেটা আসাদ এবং অনিকেত খুব বললো, আমাদের ডেভেলপার হিসেবে জার্নিটা কি, আমি বলবো ডেভেলপার হিসেবে জার্নি একটাই, সেটা হচ্ছে আমাদের গোল শুড বি অনলি ওয়ান এন্ড অনলি গোল টু অ্যাচিভ সুপ্রিম স্যাটিসফ্যাকশন of our clients in all aspects. It should be exterior, it should be interior. Both should be given the same emphasis, এবং এটা তখনই একমাত্র অ্যাচিভ করা সম্ভব যখন আমরা আসলে আমাদের নিজেদেরকে পরিপূর্ণভাবে স্যাটিসফাইড করার চেষ্টা করব। আর্কিটেকচারে শেষ বলে কিছু নেই। আমি গতকালকে পর্যন্ত যতটুকু ডিজাইন করেছি, এর পরের দিনই দেখা যায় যে ওটাকে মনে হয় হায় হায় তখন কি কাজ করলাম। এভাবে আমরা যদি প্রতিটা দিন সামনের দিন এগিয়ে যেতে পারি, আমার মনে হয় আমাদের চিটাং শহরে স্পেশালি আর্কিটেকচার অনেক করতে পারবে, আপনার সামনের দিকে যেতে পারবে। আর একটা জিনিস আমি একটা জার্নি এখানে শেয়ার করতে চাই। চিটাং এর আমার একটা জিনিস খুব ভালো লাগে, যেহেতু আমার ঢাকায় অফিস আছে, আমাদের চিটাং এর আর্কিটেক্টদের মধ্যে ইন্টিমেসিটা অনেক ফেয়ার, এক্সট্রাঅর্ডিনারি, এবং আমাদের একের সাথে অন্যের কোনো অসুস্থ কম্পিটিশন নেই। এটা চিটাংয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে অনেক বেশি এনকারেজ করছে, সাহায্য করেছে। আর আমাদের লাইফ অনেক রকম প্রজেক্ট করা হয়েছে, বিভিন্ন রকম প্রজেক্ট করা হয়েছে, বাট আমি একটা ইন্টারেস্টিং এবং মানে সফট প্রজেক্ট দিয়ে আমার প্রেজেন্টেশনটা সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। অবশ্যই আসাদ যেহেতু বললো, আমি আসলে যে আগের প্রেজেন্টেশন দেখার পরে এমন ডেপথে ঢুকে গেছি, একটু হালকা প্রজেক্ট দিয়ে শেষ করতে চেয়েছিলাম। এই বাড়ির মালিক আসলে আমাদের কাছে এসেছিল 3 বেডরুমের ছোট্ট একটা একতলা বাড়ি করার জন্য, 1400-1500 স্কয়ার ফিটের, এবং ওনার বাজেট ছিল আর্কিটেক্টের জন্য 40,000 টাকা আর টোটাল বাড়ির জন্য 40 লাখ টাকা। কিন্তু আমরা যখন ওনাদের
ক্লায়েন্ট অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করতে যে আমরা দেখলাম যে ওনারা ফাইন্যান্সিয়ালি বেশ সাউন্ড এবং ওনাদের মানে একটু সহজ করে বলি যে ওনাদের আসলে প্রচুর এফোর্ডেবিলিটি আছে, কিন্তু একটা ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি লিগাসি, এই জিনিসটা ওনাদের অ্যাবসেন্ট। কারণ ওনারা সৌদি আরবে ওয়ান অফ দ্য রিচেস্ট এবং ওনাদের গ্রামে আসলে ওই ধরনের কোনো আইডেন্টিটি নাই। তো আমরা ক্লায়েন্টের সাথে তখন বসলাম যে হোয়াই নট লেট আস ডু সামথিং। আমরা আপনাদেরকে এমন একটা বাড়ি করে দিব যে বাড়িটা আগামী 200 বছর আপনাদের ফ্যামিলি হিস্ট্রি ক্রিয়েট করবে। এবং আরো সহজ করে যদি বলি, আগামী 200 ইয়ার্স এই ফ্যামিলির ছেলে অথবা এই ফ্যামিলির মেয়ে হিসেবে আপনাদের পরিচিতিটা কন্টিনিউড হবে। তখন ক্লায়েন্ট বলল ওয়াই নট। আমি আবারও রিপিট করি, বাজেট ছিল কিন্তু 40 লাখ টাকা ওনার টোটাল কনস্ট্রাকশনের। আর এন্ড অফ দ্য ডে আমরা যখন এই প্রজেক্টটা কমপ্লিট করি, আই ডোন্ট থিঙ্ক এটা 80 কোটি টাকা কিংবা 100 কোটি টাকার নিচে এই প্রজেক্টের জন্য খরচ হয়েছে। যেহেতু উনিও এটা হিসাব রাখেন না, আমরাও এটাকে হিসাব করার চেষ্টা করি না। এই ধরনের বাজেটগুলো আসলে কখনো বাজেট ক্যালকুলেট করার সুযোগ থাকে না। এবং এই হাউসটাতে আমরা যখন কাজ করেছি, যে ব্রিটিশরা ঠিক যে কনসেপ্টে ডিজাইন করতো, একটা পাওয়ার শো করা। ব্রিটিশরা আমি জানি, আমরা অনেকে হিস্ট্রিতে পড়েছি যে ব্রিটিশরা যখনই যেখানে যেত একটা আপনার ম্যাসিভ স্ট্রাকচার ক্রিয়েট করতো, যাতে করে ওদেরকে সমীহ করা হয়, ওদের যারা এখানে আপনার প্রতিনিধি থাকে সমীহ করা হয়। এই বিল্ডিংটা ডিজাইন করার সময় আমরা সব সময় ওই ধরনের একটা স্কেল নিয়ে কাজ করেছি। এটা যখন ড্রপিং বে, এই ড্রপিং বেটা কিন্তু প্রায় 35 ফিট হাইট এবং মূল যে লিভিং রুমটা আছে এটা 60 ফিট হাইট। এবং এই ধরনের একটা প্রজেক্ট যখন আমাদের ক্লায়েন্ট আমাদের সাথে মানে কাজ করে, লেয়ারে লেয়ারে ডিফারেন্ট টাইপ অফ আপনার কমিউনিকেশনের মাধ্যমে, ওই যে ভাবি যেরকম বলছিল আশিক ভাইয়ের ওয়াইফ, যে কিভাবে এত ধৈর্য রাখা হয়, ওই ধৈর্যগুলি মেনটেন করে কিন্তু ক্লায়েন্টকে কনভিন্স করে এই জায়গাটাতে আনতে হয়েছে। এবং আমার ধারণা আজকের দিনে হয়তো আমরা সবসময় মডার্ন কিংবা সিম্পল বিল্ডিং ডিজাইন করি। ইমরান, যেহেতু মানে আসাদ তুললই, আমাদের নর্মাল একটা রেসিডেন্স প্রজেক্ট একটু দেখিয়ে দাও। যদি এটা ভিডিওগ্রাফি তো পারফেক্ট হয় না বোধহয় এখনো। এটা 8 কাঠা জায়গার উপর একটা সিম্পল রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো আর্কিটেকচার আসলে আমাদেরকে এমন একটা অপরচুনিটি দিয়েছে বাংলাদেশে, আমরা সব ধরনের প্রজেক্ট করার এখানে যে অবারিত সুযোগ পাই, এটার জন্য বাংলাদেশে আমরা আর্কিটেকচারকে মানে ধন্যবাদ জানাতে চাই। একটা সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, এটা প্রায় 30,000 স্কয়ার ফিটের সব ফ্লোর মিলে, এবং এটা খুলশিতে মানে হয়েছে বিল্ডিংটা। এটা বোধহয় অ্যানিমেশনের মানে স্ক্রিনের প্রপোর্শনটা একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। Absolutely minimalistic একটা প্রজেক্ট। এখানেও কিছু ডিফারেন্ট স্কেল ক্রিয়েট করা আছে। Thank you.